স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। জুলাই গণঅভ্যুত্থানের সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন ট্রাইব্যুনাল ১। এ মামলায় অপর ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মানবতা বিরোধী অপরাধের এ মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগ গঠন হলে এর মধ্যে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মাহিদুর রহমান, কথা বলবো তার সঙ্গে। মাহিদুর, অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আসতে কত সময় লাগতে পারে, আর এই বিষয়ে বিচারকরা কি কোনো মন্তব্য করেছেন? নওশিন, এই মুহূর্তে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছি। আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে হচ্ছে শেখ হাসিনার মামলাটি, যেটি মানবতা বিরোধী অপরাধের মামলা, এবং অপরটি হচ্ছে আবু সাইদের যে তদন্ত রিপোর্ট প্রতিবেদন জমা দেওয়ার পর 30 জনকে, যেই তদন্ত প্রতিবেদনে 30 জনকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, সেখানে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং বাকি 26 জন এখনও পলাতক রয়েছে। সেই 26 জনের বিরুদ্ধে আজকে কি নির্দেশনা আসবে সেটি পর্যন্ত এখনও হয় নাই। তবে আমি এজলাসের ভেতরে গিয়েছিলাম 11:30 পর্যন্ত, কিন্তু এজলাস তখনও শুরু হয় নাই। তবে আমি দেখেছি যে সেখানে যে প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর তামিমকে আমি উপস্থিত হতে দেখেছি, এবং শেখ হাসিনা বা স্টেট ডিফেন্স নিয়োজিত যিনি আইনজীবী রয়েছেন আমির হোসেন, তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এর পাশাপাশি যাকে আজকে উপস্থিত করানো হয়েছে চৌধুরী আবদুল্লাহ আল মামুন, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের যিনি নিয়োজিত, যিনি অ্যাডভোকেট জায়েদ ইবনে আমজাদ, তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমি আরেকটু বলে রাখি যে গত দিনে কিন্তু গত 30 জুন এই মামলার ব্যাপারে শুনানি হয়েছে। প্রসিকিউশনের সাথে প্রসিকিউশনও তাদের শুনানি করেছেন এবং স্টেট ডিফেন্সও শুনানি করেছেন। তবে স্টেট ডিফেন্সের যিনি অ্যাডভোকেট রয়েছেন তিনি জানিয়েছেন যে যেহেতু 1971 সালের মানবতা বিরোধী মামলার জন্য এই ট্রাইব্যুনাল স্থাপিত হয়েছে, সেহেতু 2024 কিন্তু কোনো ধরনের যুদ্ধ হয় নাই। সেক্ষেত্রে এই মামলাটি, শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলাটি, এটা একটি ভিত্তিহীন মামলা বলে তিনি সেখানে উত্থাপন করেছেন। এবং তিনি আরও বলেছেন যে শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রেই কিন্তু শেখ হাসিনাকে এই ধরনের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ধরনের মামলা সংগঠিত হচ্ছে। এবং তিনি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে এই মামলা থেকে অব্যাহতি চেয়েছেন। তবে এখনও পর্যন্ত ট্রাইব্যুনালে শুনানি শুরু হয় নাই। শুনানি শুরু হওয়ার পরে যে নির্দেশনা আসবে নওশিন, আমি আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মাহিদুর, আপনাকে ধন্যবাদ। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় ধাপের প্রথম দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব বিষয়ে আলোচনা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার আবারও দুই দেশের মধ্যে আলোচনা হবে। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 35% শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ধারাবাহিক বৈঠকের জন্য বর্তমানে দেশটিতে অবস্থান করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বাংলাদেশ সহ 14টি দেশের উপর নতুন করে শুল্ক হার নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 35% শুল্ক নির্ধারণ করা হয়েছে। গত সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি। তবে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিলেও আলোচনার দরজা খোলা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আজ। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষার ফল দুপুর 2টায় প্রকাশ করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পরীক্ষার্থীরা কেন্দ্রীয় ও নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবে। এছাড়া মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে SMS করে ফল জানা যাবে। এক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এসএসসি লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম 3 অক্ষর লিখে স্পেস
স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে। গত 10 এপ্রিল 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার মোট পরীক্ষার্থী ছিল 19,28,970 জন, যা 2024 সালের তুলনায় প্রায় 1 লাখ পরীক্ষার্থী কম। টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী রক্ষা বাঁধের অন্তত 21টি স্থানে ভেঙে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। তবে বুধবার দুপুর থেকে বৃষ্টি কমায় নদীর পানিও কমতে শুরু করেছে। বাঁধের ভাঙা স্থান দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। পানি প্রবেশ করছে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন গ্রামে। একাধিক সড়ক পানিতে তলিয়ে গিয়ে বন্ধ রয়েছে যান চলাচল। দুর্ভোগে রয়েছেন হাজারো মানুষ। দক্ষিণের জেলা বরগুনা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভেসে গেছে বিভিন্ন এলাকার মাছের ঘের, তলিয়ে গেছে ফসলি জমি। বাগেরহাটের 9টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জলাবদ্ধতায় মাগুরা পৌর এলাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ভারী বর্ষণে বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। এতে আতঙ্কে রয়েছেন পাহাড়ের পাদদেশের ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা বাসিন্দারা। টানা বৃষ্টিতে নোয়াখালীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী খাইরুল আনাম। খাইরুল, এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কি, আর সেখানে পানি নামতে শুরু করেছে কি? নওশীন, আসলে বিগত 4 দিনের টানা ভারী বর্ষণের ফলেই কিন্তু নোয়াখালীতে রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গেল টানা 4 দিনের বৃষ্টিতে কিন্তু আপনি আমার পিছন দেখতেই পাচ্ছেন, এমন কোনো পাড়া মহল্লা নেই সদরের যেখানে পানি উঠেনি। যদিও গেল 3 দিন টানা বর্ষণ হলেও আজ সকাল থেকে কিন্তু বৃষ্টি বন্ধ ছিল, কিন্তু বেলা 11টার পর থেকেই কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়। তার পাশাপাশি আমি যদি বলি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং কি সুবর্ণচর। এগুলো হচ্ছে নোয়াখালীর উপকূলীয় অঞ্চল। আপনি জানেন যে গেল বছরের ভয়াবহ বন্যার কারণেই কিন্তু কোম্পানিগঞ্জের মুসাপুর ক্লোজার যে সুইচ গেট সেটি ভেঙে যাওয়ার কারণেই কিন্তু মেঘনা এবং কি ফেনী ছোট নদীর পানিগুলো কিন্তু ঢুকে কিন্তু কোম্পানিগঞ্জের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। অনেক মানুষ কিন্তু ঘর ছাড়া থাকছে না। ঠিক আমি এই মুহূর্তে আছি নোয়াখালী সদরে একই অবস্থা। সদরের প্রত্যেকটা পাড়া মহল্লায় কিন্তু পানি জমে গেছে, চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গেল 24 ঘন্টায় কিন্তু 202 মিলিমিটার বৃষ্টি হলেও কিন্তু সকালে কিন্তু 96 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। কিন্তু আবহাওয়া অফিস কিছুক্ষণের মধ্যে আবারও জানালো যে এই বৃষ্টির প্রাদুর্ভাব আরও বাড়তে পারে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। তারা বলছেন যে আরও 2-3 দিন এই আবহাওয়া থাকতে পারে। তার পাশাপাশি নোয়াখালী যে বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলা এবং কি নিঝুম দ্বীপ, আমরা সেখানেও খবর রাখছি। সেখানের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই নাজুক। জোয়ার আসলেই কিন্তু অনেকটাই ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি নোয়াখালীর বিভিন্ন স্থানে যে সরকারি আশ্রয়ণ প্রকল্পগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে মানুষ থাকার মতো অবস্থা নেই। সেখানে বাথরুম থেকে শুরু করে সবকিছু কিন্তু ঘরের মধ্যে করতে হচ্ছে। তার পাশাপাশি বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প আমরা গিয়ে দেখেছি, সেখানে মালপত্র গুছিয়ে কিন্তু তারা তাদের নিকট আত্মীয়র বাসায় উঠছেন। তো আসলে বলা যায় শুধুমাত্র জলাবদ্ধতাই যে মানুষের আসলে কপালে ভাঁজ পড়েছে তা নয়। এর পাশাপাশি গেল 4 দিনের ভিতরে কিন্তু স্বাস্থ্য খাতে কিন্তু ব্যাপক অবনতি হয়েছে। আপনার ডায়রিয়া থেকে শুরু করে ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। তো সবশেষ বলা যায় নওশীন, আসলে টানা বৃষ্টির কারণেই কিন্তু নোয়াখালী মানুষ পানিবন্দী রয়েছে, লাখ লাখ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। তো এই ছিল নোয়াখালী সদর থেকে আমার কাছে সর্বশেষ। নওশীন। খায়রুল, আপনাকে ধন্যবাদ। এবারে থাকছে উদ্দীপ্ত, যা কিছু ভালো ও উদ্দীপনার। বিসিএস শিক্ষা ক্যাডারে কর্মরত উল্লাস পাল 44তম বিসিএসে তার পছন্দের প্রশাসন ক্যাডার পেয়েছেন। শারীরিক প্রতিবন্ধী হলেও শিক্ষা জীবনে কোটা সুবিধা নেননি। বর্তমানে শরীয়তপুরের নড়িয়ার সরকারি কলেজের প্রভাষক পদে কর্মরত তিনি। জন্মগতভাবেই 2 হাত ও পা বাঁকা। শিশুকাল থেকেই হাঁটার জন্য নির্ভর করতে হয়েছে পরিবারের সদস্যদের ওপর। চিকিৎসা করে নিজে চলাফেরা করতে পারলেও হাঁটা পুরোপুরি স্বাভাবিক হয়নি। বলছি 44তম বিসিএস প্রশাসন ক্যাডার পাওয়া উল্লাস পালের কথা। শারীরিক প্রতিবন্ধকতা উল্লাস পালের জন্য কখনো বাধা হয়নি। অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম করে গেছেন তিনি।
কোটা ছাড়াই শিক্ষাজীবন শেষ করেছেন উল্লাস। ৪৩তম বিসিএসে উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডার পান, কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে পরে ৪৪তম বিসিএসে বসেন। এবার কাঙ্ক্ষিত সেই প্রশাসন ক্যাডার ধরা দিল উল্লাস পালের হাতে। তো আমার রেজিস্ট্রেশন নাম্বারটা তো মুখস্থই ছিল এবং আমি চেক করি যে আমি প্রথমে প্রশাসন ক্যাডারে আমি আগে চোখ বুলাই যে এখানে আমার রোলটা আছে কিনা। তো একবারে দেখি যে আমার রোলটা পেয়েছি, মানে চোখের পলকে যখনই দেখলাম যে আমার রোলটা এখানে আছে তখন থেকে আসলে একটা মানে মনে হচ্ছে যে যেই ধরফরানি যেটা ছিল বুকের মধ্যে সেটা হঠাৎ করে থেমে গেছে এবং একটা মানে মনে হচ্ছে হৃদয়ে একটা শীতলতা বিরাজ করছে, এরকম একটা অনুভূতি তখন জাগ্রত হয়েছিল আমার মধ্যে। সন্তানের এমন সাফল্যে উল্লসিত তার পরিবার। আমার একটা ভাই সেও বিসিএস ক্যাডারে, শিক্ষা ক্যাডারে, তার থেকেই ও ক্যাডারের একটা মানে অনুপ্রেরণা পায়। ও ছোটোবেলা থেকেই করছে যে আমিও ক্যাডার হবো কাকুর মতো। পরে আস্তে আস্তে যখন বুঝতে শিখছে তখন ওর এক পর্যায়ে আসলো যে আমি যদি প্রশাসনিক ক্যাডারে হইতে পারি তো আমি দেশের জন্য সেবা যত্ন সাধ্যমতো করে যাব, যাতে জনগণ আমার কাছে আইসা সুবিচার পায়, সুফল পায়। ম্যাজিস্ট্রেট হইল আমরা খুব গর্বিত। আপনারা দেশের সবাই ওর জন্য দোয়া করবেন। উল্লাস এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ পান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পূর্ণ করেন। ৪০তম বিসিএস থেকে চেষ্টা করে ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডার পান। এবার স্বপ্নের ক্যাডার প্রশাসনে আলোক ছড়াবেন উল্লাস, এমনটাই প্রত্যাশা সবার। দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন, এখনও নিখোঁজ রয়েছেন ১৫ জন। হামলার পর জাহাজটি থেকে ৬ জন ক্রুকে উদ্ধার করার কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী। পণ্যবাহী জাহাজটিতে মোট ২৫ জন ছিলেন। হুতিদের পক্ষ থেকে বলা হয় জাহাজটিতে একটি নৌযান ব্যবহার করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয় বলেও উল্লেখ করে হুতি। ইসরায়েলের হামলায় গাজায় একদিনে আরও অন্তত ৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৮ জন ত্রাণ প্রত্যাশী ছিলেন। এদিকে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ১০ জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে ২৪ ঘন্টার ব্যবধানে গত সোমবার ও মঙ্গলবার ২ দফা বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।